অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করতে মাসব্যাপী যে অনুষ্ঠান কর্মসূচির ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি, তা তারা তাদের দাবি আদায়ের আন্দোলনে রূপান্তরিত করতে চায় না বলে বিএনপির নেতারা বলছেন। বহুদিন পর দলটি বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে অনেকবার কর্মসূচি দিয়েও পুলিশের অনুমতি পায়নি। তবে এবার পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি কি রাজপথের আন্দোলনে ফিরে আসতে চাইছে? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা শাহনাজ পারভিন। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে পুরো মার্চ মাস জুড়ে দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরপর বিএনপির একটি প্রতিনিধি দল আজ বিকেলে পুলিশের মহাপরিদর্শকের সাথে দেখা করে এবং সেখানে তাদের কর্মসূচি উদযাপনে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালাম জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন। আজকের ওই কর্মসূচিটাই আমরা ওনাকে জাস্ট ইনফর্ম করা জন্য আমরা গিয়েছিলাম এবং এই ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা। ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনাদের পক্ষ থেকে তারা যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই তারা সাহায্য করবে। তারা শুধু একটাই বলছে যে আপনারা এই যেহেতু করোনা আছে, আপনার স্বাস্থ্যবিধিটা যাতে মেনে চলা যায় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আমরা বলছি আমরা তো সেই কারণেই উদ্বোধনী প্রোগ্রামটা আমরা খুব ছোট জায়গায় করতেছি, ইনভাইটেড গেস্ট শুধু ছাড়া অন্য কাউকে সেখানে অ্যালাউ করতেছি না। পুরো মার্চ মাস জুড়ে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, ঐতিহ্য মেলা ও নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে 30শে মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এ ধরনের কর্মসূচিতে বিএনপি পুলিশের অনুমতি পায়নি। অতীতে এমন অনেক নজির রয়েছে। গত কয়েক বছরে তাদের যেসব মূল দাবি রয়েছে সে নিয়ে সংগঠিত কোনো জোরালো আন্দোলনও দাঁড় করাতে পারেনি দলটি। দলের নেতাকর্মীদের উপরে সরকারের নানা ধরনের নিপীড়নের অভিযোগ করে আসছে বিএনপি। সেই প্রেক্ষাপটে বহুদিন পর বড় ধরনের কোনো কর্মসূচির ঘোষণা দেয়া হলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিবিসিকে বলেছেন, মার্চ মাসে তাদের কর্মসূচিকে দাবি আদায়ের আন্দোলনে রূপান্তরিত করা হবে না। না, এটা আন্দোলনের অংশ হবে কেন? এটা সুবর্ণ জয়ন্তী পালনের জন্য আমরা জাতীয় একটা কমিটি করেছি। আমরা প্রায় 20টা বিষয়ভিত্তিক কমিটি করেছি, 10টা বিভাগীয় সমন্বয় কমিটি করেছি। কিসের জন্য? সুবর্ণ জয়ন্তী পালনের জন্য। এর বাইরে আমার কোনো কথা এখানে বলার কিছু নাই। যদিও দিন দশেক আগেই প্রেস ক্লাবের সামনে বিএনপির ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে যে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল তা বাতিল করার সুপারিশের প্রতিবাদে সেই বিক্ষোভ ডাকা হয়েছিল। খেতাব বাতিলের সুপারিশের পর বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজনীতির বিশ্লেষক দিলারা চৌধুরী অবশ্য মনে করছেন, আন্দোলন কর্মসূচিতে যাওয়ার পরিস্থিতি এখন বিএনপির জন্য নেই। বিএনপি আপনার ওই কর্মসূচি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিএনপির আসলে তাদের লিডার থাকে লন্ডনে, লং ডিস্টেন্স লিডারশিপ ইজ এ বিগ প্রবলেম। সবচেয়ে বড় প্রবলেম হলো যে খালেদা জিয়াকে তো তারা যে মুহূর্তে এমন কিছু প্রোগ্রাম বিএনপি হাতে নেবে, খালেদা জিয়াকে আবার জেলে নিয়ে যাবে। সুতরাং বিএনপির তো একে তো বিএনপির মধ্যে অনেক কোঅর্ডিনেশনের অভাব আছে, ডিরেকশনের অভাব আছে। প্লাস আপনার এই জিনিসটা তো তাদের জন্য একটা বিশাল একটা কনস্ট্রিকশন, যে মাথার উপর তরবারি ঝুলিয়ে রাখার মতো একটা অবস্থা। তিনি মনে করছেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ব্যাপকভাবে সংকুচিত হওয়ার কারণে বিরোধী মতের দলগুলো সেভাবে জোরালো কিছু করতে পারে না। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। বাংলাদেশের এক গবেষণায় বলা হয়েছে যে রাজধানী ঢাকায় কিউলেক্স মশা আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় 4 গুণ বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও জানিয়েছেন যে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন। মশার উৎপাত বেড়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। বিশেষজ্ঞরা বলছেন, কিউলেক্স মশা পচা পানিতে জন্মায় বলে এবার বৃষ্টি না হওয়ার কারণে এদের বংশবিস্তার বেড়ে গেছে। নগর কর্তৃপক্ষ বলছে,
এরই মধ্যে মশা নিয়ন্ত্রণে আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, যা শেষ হলে এই মশা কমে আসবে বলে তারা আশা করছেন। আরও শুনুন ঢাকা থেকে পাঠানো মুন্নি আক্তারের এই প্রতিবেদনে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর শেখেরটেক এলাকার বাসিন্দা রোমানা আফরোজ। তিনি জানান, মশার ভয়ে বিকেল থেকেই দরজা জানালা বন্ধ করে রাখতে হয়, আর বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় দেয়া হয়নি মশা মারার কোনো ওষুধও। ইদানিং অনেক বেড়েছে। আমরা তো সন্ধ্যা হওয়ার আগে দিয়েই বিকাল হওয়ার পরপরই দরজা জানলা সব লাগিয়ে দিই, তারপরও হলো গিয়ে প্রচুর পরিমাণে মশা ভেতরে থাকে। আবার সন্ধ্যার পরে যদি রাত্রে 9টা-10টার দিকেও যদি একটু খুলি, মশা ভরে যায় সারা ঘরে। মশার ওষুধ মনে হয় অনেকদিন আগে হলো গিয়ে দেওয়া হয়েছে, এই 2-3 মাসের ভিতরে আর একবারও মশার ওষুধ দেওয়া হয়নি। বসুন্ধরা এলাকায় থাকেন নিহার সুলতানা। মশার উপদ্রব কেমন এমন প্রশ্নের উত্তরে কিছুটা ঠাট্টা করেই তিনি বলেন, মশাকে বসুন্ধরার সম্পদ বলা হয়। তিনি জানান, 10-15 দিন পরপর মশার ওষুধ দেওয়ার আওয়াজ পাওয়া গেলেও বাস্তবে আসলে তা থেকে কোনো লাভ হয় না। বসুন্ধরা যারা থাকে তারা বলে যে বসুন্ধরার সম্পদ হচ্ছে মশা। তো ইদানিং কালের মশাগুলো একটু বেশি। বারান্দা থেকে ঢোকার আগে এবার একপাল মশা ঢুকে যায়। মানে ভাড়াতেই আমি থাকে, মশাটা গোষ্ঠী শুদ্ধ আমার বাড়িতে থাকে। এরকম 12 দিন আগে দিয়ে গেছে, কিন্তু সেটা হয় কি সব জায়গা পর্যন্ত পৌঁছায় না। মশার উপদ্রবের ঠিক একই চিত্রের কথা তুলে ধরেন বাসাবোর কদমতলা এলাকার বাসিন্দারাও। তবে শুধু ঢাকা নয়, রাজধানীর বাইরে দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামেরও একই অবস্থা। সেখানকার ঈদগাহ বরফকল এলাকার বাসিন্দা আয়েশা সিদ্দিকা পিঙ্কি বলেন, মশার উপদ্রবের কারণে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে রাখতে হয়। অনেক বেশি মশা। এই দুপুর বেলা দেখা যাচ্ছে যে দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি, তারপর থাকা যাচ্ছে না। কয়েল দিলেও কোনো কাজ হচ্ছে না, মশারি লাগিয়ে রাখতে হচ্ছে। আর ছোট বাচ্চা আছে তো, ওটার জন্য বেশি প্রবলেম হচ্ছে। মশার ঘনত্ব কতটা বেড়েছে সেটা জানতে ঢাকার উত্তরা, খিলগাঁও, মোহাম্মদপুর সহ 6টি এলাকার নমুনা নিয়ে গবেষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিরুল বাশার। তিনি জানান, গত বছর জানুয়ারি মাসের তুলনায় চলতি বছরের এই সময়ে কিউলেক্স মশার ঘনত্ব প্রায় 4 গুণ বেড়েছে। তিনি বলেন, প্রতি ডিপে এসব এলাকায় এর আগে 15 থেকে 20টি মশা পাওয়া গেলেও এবছর সেখানে রয়েছে 60টির বেশি মশা। এখনই পদক্ষেপ নেওয়া না হলে মার্চ মাসে এই অবস্থা আরও খারাপ হবে। মিস্টার বাশার বলেন, মশা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে শহরের সব জলাশয়ের পানি এই সময়ে পচে গেছে এবং বৃষ্টিপাত একেবারে না হওয়ার কারণে পানি প্রবাহিত না হয়ে জমে থাকায় মশার বংশবিস্তার বেশি ঘটেছে। এখন যে মশাটা আমরা দেখছি সেটি পচা পানিতে হয়। নর্দমা, ড্রেন, ডোবা, বিল, ঝিল এসব জায়গাতে পানি এখন পচে গেছে। বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং পানিতে ফ্লো না থাকার কারণে এই কিউলেক্স মশাটা জন্মানোর হার বেড়ে যায়। তাপমাত্রাটাও এই সময়টায়, শীতের পরে তাপমাত্রাটা বাড়ার সাথে সাথেই প্রকৃতিতে যে মশার ডিমগুলো থাকে এক যুগে এই ডিমগুলো ফুটে বের হয়, যে কারণে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মশার ঘনত্ব বেড়ে যায়। মিস্টার বাশার বলেন, মশা নিয়ন্ত্রণে আনতে হলে র্যাপিড অ্যাকশনের মতো পদক্ষেপ নিতে হবে। এর আওতায় সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি জায়গায় যেখানে পানি রয়েছে সেখানে একযোগে লার্ভা নিধনের ওষুধ দিতে হবে। জনগণের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং পূর্ণাঙ্গ মশা মারতে ফগিং করতে হবে। এই অভিযান শুরু করার পর 3 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে মশা আবার ডিম পাড়ার সুযোগ না পায়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবাইদুর রহমান বলেন, কিউলেক্স মশার বিরুদ্ধে এবারই প্রথম বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের পর মশা কমে আসবে বলে মনে করেন তিনি। আমাদের মশক বিরোধী একটা অভিযান চলমান আছে এবং এটা আমরা বিশেষ অভিযান করছি কিউলেক্স মসকিটোর এগেইনস্টে, এবং সেটা প্রতিদিন আমরা রুটিন অ্যাক্টিভিটিস আমাদের যেটা ছিল তার সাথে আমরা ইন্টেন্সিফাই করেছি এবং যেটা সাঁড়াশি অভিযান বলা যায়, এরকম একটা কাজ কম্বিং অপারেশনের মতো আমরা করছি। এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য এগেইনস্ট দ্য কিউলেক্স মসকিটোস উই আর ডুইং দিস অপারেশন ফার্স্ট টাইম। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মুন্নি আক্তার, ঢাকা থেকে। চীনের একটি আদালত এক ব্যক্তিকে তার সাবেক স্ত্রী বাড়িতে যেসব কাজ করতেন তার জন্য বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে। বিবাহ সংক্রান্ত নতুন একটি আইনের আওতায় বেইজিংয়ের আদালত এই রায় দিয়েছে। চীনের কোনো আদালতের কাছ থেকে এ ধরনের রায় এটিই প্রথম। এই নির্দেশের কারণে ওই গৃহিণী তার 5 বছরের বৈবাহিক জীবনে বাড়ির কাজের জন্য $7,700 সমপরিমাণ অর্থ পাবেন। এই খবরে চীনের সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হচ্ছে, কারণ দেশটিতে গার্হস্থ্য কাজকর্মকে তেমন কাজ হিসেবেই
বিবেচনা করা হয় না। আরও শুনুন সাইয়দ আক্তারের কাছে। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক মামলায় চীনের আদালত এই রায় দিয়েছে। মামলায় বলা হয়েছে 5 বছরের বিবাহিত জীবনে মিস্টার চেন নামের এক স্বামী বাড়িতে তেমন একটা কাজকর্ম করতেন না, এমনকি তাদের শিশুদের দেখাশোনার দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন পুরোপুরি স্ত্রীর ওপর। এখন বিবাহ বিচ্ছেদের সময় ওই ব্যক্তির স্ত্রী তার কাছে বাড়ির কাজকর্মের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। আদালত ওই নারীর যুক্তিতর্ক গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারক বলেছেন, বাড়ি দেখাশোনা করাও অপরিমাপযোগ্য একটি কাজ, তার একটি মূল্য রয়েছে এবং বিবাহ বিচ্ছেদের ফয়সালার সময় এই বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। চীনে সম্প্রতি পাশ হওয়া বিবাহ সংক্রান্ত নতুন একটি আইনের আওতায় বিচারক ওই রায় দিয়েছেন। আইনটি গত মাসেই কার্যকর হয়েছে। চীনের অনেক নারী এই রায়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি তাদের এগিয়ে যাওয়ার পথে অনেক বড় একটি পদক্ষেপ। নতুন এই আইনটিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সংসারের শিশুদের দেখাশোনা করেন, বয়স্ক আত্মীয় স্বজনের দায়িত্ব নেন এবং বাড়ির কাজকর্ম করেন, তাহলে সেটিও বিবাহ বিচ্ছেদের সময় হিসেব করার জন্য তারা আবেদন করতে পারবেন। রায়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই চীনের সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে। মাল্টি ব্লগিং সাইট ওয়েইবোতে অনেকে বলেছেন, 5 বছরের কাজের জন্য $7,700 অর্থ খুবই কম। বলা হচ্ছে 5 বছরের জন্য ওই নারীকে যে টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তা নিম্ন বেতনে চাকরি করা একজন শ্রমিকের 1 বছরের বেতনের সমান। তবে নতুন এই আইনটির বাস্তবায়ন নিয়ে চীনের অনেক আইনজীবী প্রশ্ন তুলেছেন। বাড়িতে কে কতটুকু কাজ করতেন সেটি প্রমাণ করার জন্য কী ধরনের তথ্য প্রমাণ দিতে হবে সে বিষয়ে তাতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। একই সাথে বাড়ির কোন কাজের মূল্য কত ধরা হবে সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি। সাইয়দ আক্তার। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। ভারতে করোনা ভাইরাস মহামারীর সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাক্কা আঘাত হানতে চলেছে, এই আশঙ্কার মধ্যে সরকার টিকা দেওয়ার গতি বাড়ানো সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। এ নিয়ে বিস্তারিত শুনতে পাবেন আমাদের রাতের অনুষ্ঠান পরিক্রমায়। তার আগে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। কোভিড টিকা বিতরণের আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্সের প্রথম চালানটি পেয়েছে গানা। আফ্রিকার এই দেশটি অ্যাস্ট্রাজেনেকার তৈরি 6 লাখ ডোজ টিকা পেয়েছে। কোভিড টিকা কেনার সামর্থ্য নেই এমন দরিদ্র দেশগুলোর সাহায্যে এবং টিকা কর্মসূচিতে বৈষম্য কমাতে কোভ্যাক্স প্রকল্পটি হাতে নেওয়া হয়। তবে এখনো উদ্বেগ রয়েছে, ধনী দেশগুলো তাদের প্রয়োজনের চাইতেও বেশি টিকা কিনছে। জার্মানির একটি আদালত সিরিয়া নির্বাসিত সাবেক এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দণ্ড দিয়েছে। আদালত ইয়াদ আল গরিব নামে এই ব্যক্তিকে 4.5 বছরের কারাদণ্ড দিয়েছে। তার অপরাধ ছিল যে নির্যাতন করা হবে জেনেও তিনি 30 জন সরকার বিরোধী বিক্ষোভকারীকে একটি আটক কেন্দ্রে পাঠিয়েছিলেন। মানবাধিকার আইনজীবীরা বলছেন, যুগান্তকারী এই রায়ের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনীর সাবেক অন্য অনেক কর্মকর্তাকেও বিচারের আওতায় আনা যাবে। প্যারিসে 2015 সালে কট্টর ইসলামপন্থীদের সন্ত্রাসী হামলায় সাহায্য করার অভিযোগে বেলজিয়ামে 14 জনের বিচার হবে। অবশ্য অভিযুক্ত 14 জনের মধ্যে 2 জন সিরিয়ায় লড়াই করতে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তারা হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র প্রাণে বেঁচে যাওয়া সালাহ আব্দেস সালামকে আশ্রয় দিয়েছিলেন। ফ্রান্সের রাজধানীতে 2015 সালের ওই সন্ত্রাসী হামলায় 130 জন নিহত হন। যুক্তরাষ্ট্র আবারও জাতিসংঘ মানবাধিকার পরিষদে ফেরার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তবে প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র শুধুমাত্র পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালের জুন মাসে জাতিসংঘের এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার করে নেন। করোনা ভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হাঙ্গেরি প্রথম কোনো দেশ যেখানে চীনের সাইনোফার্ম টিকা দেওয়া শুরু হতে যাচ্ছে। দেশটি 50 লক্ষ ডোজের জন্য আদেশ দিয়েছে, যদিও এই টিকা দেওয়ার ব্যাপারে ইইউ কর্তৃপক্ষের তরফে এখনো অনুমোদন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে প্রায় 8 লাখ মানুষকে টিকাটি দেওয়া হবে। হাঙ্গেরিতে ইতিমধ্যে রাশিয়ার স্পুটনিক ভি টিকা দেওয়া শুরু হয়েছে, এটিও ইইউর অনুমোদন পায়নি।
ভারতে কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছেন। তারা বলছেন, পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে নির্মিত এই স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। গুজরাট মিস্টার মোদীর নিজের রাজ্য। গোলাকৃতির এই বিশাল স্টেডিয়ামে 1,30,000-এর বেশি দর্শক খেলা দেখতে পারবেন। বিশ্ব সংবাদ শুনছিলেন মাসুদ হাসান খানের কাছে। বিবিসি বাংলার প্রবাহে এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছাচ্ছে বাংলাদেশ। তামিম মাহমুদুল্লাহ রিয়াদদের সহ 20 সদস্যের ক্রিকেট দলের সাথে আরও আছেন 15 সদস্যের বোর্ড কর্মকর্তা ও কোচিং স্টাফরাও। এই দলটি প্রথমে 1 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে ক্রাইস্টচার্চে। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে 5 দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর 20 মার্চ ডানেডিনে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এদিকে কাল ডানেডিনেই ভোর 7টায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে প্রথম টি-20 জিতে নিউজিল্যান্ড সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ক্যান্সারে আক্রান্ত বাবার মৃত্যুর কারণে শেফিল্ড শিল্ডের ম্যাচে 25 ফেব্রুয়ারি ভিক্টোরিয়ার বিপক্ষের ম্যাচের আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার্কের ঘরোয়া লিগের দল নিউ সাউথ ওয়েলস। প্যারাগন প্রফেশনাল গলফের শিরোপা জিতেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। আর্মি গলফ কোর্সে আজ তৃতীয় ও শেষ রাউন্ডে 7টি বার্ডি ও 4টি বগি করেন সিদ্দিকুর। 3 রাউন্ড মিলিয়ে পারের চাইতে 5 শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের 2টি শিরোপা জেতা এই গলফার। জামাল হোসেন মোল্লা সব মিলিয়ে পারের চেয়ে 3 শট কম খেলে হয়েছেন দ্বিতীয়, আর প্রথম রাউন্ডের শীর্ষে থাকা আকবর হোসেন হয়েছেন তৃতীয়। দেশীয় গলফারদের নিয়ে এই আয়োজন দিয়ে করোনা মহামারীর লম্বা বিরতির পর মাঠে ফিরল গলফ। তাই সিদ্দিকুর রহমান জানিয়েছেন তার উচ্ছ্বাসা আর পরবর্তী পরিকল্পনার কথা। মাঠে নামতে নামতে টুর্নামেন্ট এবং টুর্নামেন্টে জেতা এটা অবশ্যই অনেক খুশির বিষয় এবং অনেক ভালো লাগতেছে। তো আমাদের সাধারণত টুর্নামেন্ট যেই দেশগুলোতে হয় ওই দেশগুলো এখনো লকডাউন আছে, ওই দিকে সবকিছু না খুললে আসলে টুর্নামেন্ট শিডিউলে আসবে না। তো এখন আমাকে ডিপেন্ড করতে হবে ডোমেস্টিক এবং ইন্ডিয়ান ট্যুর। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গলফার টাইগার উডস। পায়ের বেশ কয়েকটি জায়গায় মারাত্মক আঘাত পেয়েছেন উডস। স্থানীয় একটি হাসপাতালে হয়েছে অস্ত্রোপচার। দুর্ঘটনার সময় টাইগার উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। কোপা আমেরিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন ও কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। এএফসি সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতার ছিল আসরের অতিথি দল। প্রথমবারের মতো কোপা আমেরিকার আয়োজক হচ্ছে এবার 2 দেশ, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী 11 জুন কোপা আমেরিকা শুরু হবার কথা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র প্রথম লেগে আজ ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আতালান্তার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। রাতের আরেক ম্যাচে একই সময়ে মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটি, যারা ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 13 ম্যাচ জিতেছে, বর্তমানে রয়েছে লিগ টেবিলের শীর্ষে। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা 25 ম্যাচ অপরাজিত পেপ গার্দিওলার দল। এদিকে স্প্যানিশ লা লিগায় আজ রাত 12টায় ক্যাম্প নুতে মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ টেবিলের 18তে থাকা এলচে। বার্সার মাঠ ক্যাম্প নুতে এলচের সবশেষ গোল করেছিল 43 বছর আগে। তবে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে বার্সার শিরোপার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় কোচ রোনাল্ড কোম্যান চান পয়েন্ট টেবিলের 4-এ থাকলেও শিরোপার জন্য লড়াই করতে। খেলার খবর শুনলেন। একটু আগেই বলছিলাম যে ভারতে করোনা ভাইরাস মহামারীর সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাক্কা আঘাত হানতে চলেছে। এই আশঙ্কার মধ্যে সরকার টিকা দেওয়ার গতি বাড়ানো সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। মহারাষ্ট্র, কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আচমকাই হুহু করে বাড়ছে এবং এখন নতুন করে লকডাউন জারি করা কিংবা ট্রেন, প্লেনের সফরে কড়া বিধিনিষেধ আরোপের কথাও ভাবতে হচ্ছে। ভারতে নতুন করে কোভিড পজিটিভ কেস বাড়ার ঘটনাকে বিশেষজ্ঞরা সবাই অবশ্য এখনই সেকেন্ড ওয়েভ বলতে রাজি নন। তবে মানুষের ঢিলেঢালা মনোভাব এবং ভাইরাসের রূপান্তরিত কিছু প্রজাতি হয়তো এর জন্য দায়ী বলে তারা মনে করছেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। শীতের মাঝামাঝি জানুয়ারি মাসের দিকে গোটা ভারতে যেভাবে কোভিড কেসের সংখ্যা হু করে কমছিল, সেই প্রবণতা প্রায় হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে প্রায় দিন 10 হল। এখন আবার রোজ প্রায় 1015 নতুন রোগী শনাক্ত হচ্ছেন, আর এইসব রোগীর প্রায় 85%
মহারাষ্ট্র সহ ভারতের শুধু 5টি রাজ্যে। I think it's a little too early to say whether it's really the second wave or not, or whether it's simply a blip on the radar. নামী ভাইরোলজিস্ট শাহিদ জামিল অবশ্য মনে করছেন এটা আসলেই সেকেন্ড ওয়েভ নাকি তত গুরুত্বপূর্ণ কিছু নয় সেটা বলার সময় হয়তো এখনো আসেনি। তবে গোটা ভারতের পরিসংখ্যানের দিকে একসাথে না তাকিয়ে তিনি রাজ্য বা অঞ্চল ভিত্তিক সংখ্যাগুলোর দিকে তাকানোরই পরামর্শ দিচ্ছেন। Not just focus on an all India figure, but to... নতুন কেস সবচেয়ে বেশি যে রাজ্যে, সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এর মধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে আবার সম্পূর্ণ লকডাউন জারি করা হবে কিনা এ সপ্তাহের ভেতরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। हम सब ब्लेम गवर्नमेंट पे नहीं डाल सकते, हम लोग भी मतलब सोशल डिस्टेंसिंग, सब पब्लिक प्लेस पे मास्क पहनना वो सब करना चाहिए। डर तो है ना, सब बंद हो गया तो सबको ही तकलीफ हो। মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষও স্বীকার করছেন লকডাউন হলে দুর্ভোগ হবে ঠিকই, কিন্তু এর জন্য সরকারকে দায়ী করে লাভ নেই। মানুষই ভিড়ের জায়গায় মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব মানছে না, কিংবা মুম্বাইয়ের লোকাল ট্রেনেও আবার সেই দমবন্ধ করা ভিড় হচ্ছে আগের মতোই। कोविड से पहले जैसा सिचुएशन था अभी ट्रेन में वैसा सिचुएशन हो गया कि पब्लिक फुल ऑन रश में। এই পটভূমিতেই সরকার দেশে চলমান টিকাকরণের গতি বাড়িয়ে আগামী কয়েক সপ্তাহের ভেতর দৈনিক অন্তত 50 লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে। তবে জাতীয় কোভিড টাস্ক ফোর্সের সদস্য সুনীলা গার্গ মনে করছেন কয়েক মাস আগের স্ট্র্যাটেজিতে ফিরে যাওয়াই এখন একমাত্র পথ। The most important thing is to control individuals' behavior. Also, we have to again revive back our cluster containment strategy. ডক্টর গর্গ বলছেন সাধারণ মানুষের ব্যবহার সবার আগে পাল্টাতে হবে। আক্রান্ত এলাকাগুলোয় যে ক্লাস্টার কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল সেখানে আবার ফিরে যেতে হবে। এটা তো ঠিকই যে গোটা দেশে টেস্টিং এর সংখ্যা, কন্ট্যাক্ট ট্রেসিং খুব কমে গিয়েছিল, সেটা আবার বাড়াতে হবে। পাশাপাশি যত বেশি সম্ভব টিকাকরণ চালিয়ে যেতে হবে। We need to promote as much immunization as possible. কিন্তু এই যে হঠাৎ করে আবার রোগীর সংখ্যা বাড়ছে, তার পেছনে কারণটা কি হতে পারে? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের সাবেক অধিকর্তা ডক্টর শম্পা মিত্র বিবিসিকে বলছিলেন, একটা কমপ্লেসেন্সির জন্য হয়তো সিকিউরিটি মেজার গুলোতে একটু স্ল্যাকনেস এসেছে, শিথিলতা দেখা যাচ্ছে, এই একটা কারণ হতে পারে। তাহলে তো অন্য রাজ্যেও হয়তো পরে হবে যদি আমরা এখন থেকে সাবধান না হই। আর একটা হতে পারে মিউটেশনের ফলে হয়তো নতুন কোন চেঞ্জ দেখা দিচ্ছে বলে এটা হচ্ছে, সেটা তো ইনভেস্টিগেশন করতে হবে। মানে যাদের হচ্ছে, কাদের হচ্ছে, মোটামুটি কোন গ্রুপ অফ পিপলের মধ্যে এটা হচ্ছে, তাদের এজ রেঞ্জ কত, তাদের কোমরবিডিটি আছে কিনা, তারা কোথায় কাজ করে, তারা মাইগ্রেন্ট কিনা, এইটা দেখতে হবে। আর তাদের ব্লাড নিয়ে যে ভাইরাসটা দিয়ে হচ্ছে সেটার ক্যারেক্টার দেখতে হবে, যে এটা কোনো মিউটেটেড ভাইরাস কিনা সেটা একটু দেখতে হবে। এগুলো নির্দিষ্টভাবে জানার আগে তিনি বর্তমান প্রবণতাকে সেকেন্ড ওয়েভ বলতে রাজি নন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও বর্ষিয়ান চিকিৎসক কে আগরওয়াল আবার বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন। There will always be a fight between human intelligence and a virus intelligence. তিনি বলছেন মানুষ আর যে কোনো নতুন ভাইরাসের মধ্যে একটা বুদ্ধির লড়াই চলে। মানুষ শরীর থেকে ভাইরাসকে তাড়াতে চায় আর ভাইরাস চায় জেঁকে বসতে। এখানেও কোভিড বলছে মানুষের শরীরে HIV, হেপাটাইটিস B বা C থাকতে পারলে আমি কেন পারবো না? Hepatitis B can stay, why can't I stay? সেই লড়াইয়ের ওঠাপড়ায় ভারতে আপাতত কোভিডের জেতার রাউন্ড চলছে বলেই ডক্টর আগরওয়ালের অভিমত। আর মুখে সেকেন্ড ওয়েভ কথাটা উচ্চারণ না করলেও সরকারের যাবতীয় প্রস্তুতি চলছে সেই দ্বিতীয় ধাক্কা ঠেকানোর চেষ্টাতেই। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির আর আমি আফরোজা নীলা। ক্রিকেটার নাসির হোসেন যথারীতি আজও ট্রেন্ড করছেন। নতুন যে খবর সেটা হলো ঢাকার একটি আদালতে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান, এবং আদালতে তার জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে নির্দেশ দিয়েছে। জবাবে একটু আগে কিন্তু পাল্টা সংবাদ সম্মেলন করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা, এবং যথারীতি নীলা এই পুরো ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। বিবিসি বাংলা ফেসবুক পাতাতেও এসেছে এ নিয়ে নানান মন্তব্য। MD হারুন লিখেছেন, এই ভাষার মাসে ক্রিকেটার নাসির ভাইকে কেন্দ্র করে একটি শিক্ষণীয় বিষয় পাওয়া গেল। সেটি হলো এই হৃদয়ে প্রিয় মানুষ হিসেবে কাউকে ভালোবেসে জায়গা দিয়ে বিয়ে করার আগে আবেগের চশমাটা চোখের সামনে থেকে সরিয়ে ফেলে খালি চোখে একবার দেখে নিন
তা না হলে সুস্পষ্ট বাস্তবতাকে কেন্দ্র করে ধীরে ধীরে সময়ের সাথে সাথে হৃদয় ভেঙে ভালোবাসা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। বেশ বড় একটা আবেগঘন পোস্ট তিনি কিন্তু দিয়েছেন এবং সাহিত্য করারও চেষ্টা করেছেন মনে হচ্ছে। অন্যদিকে মফিজ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, বিয়েটি যদি আইন বহির্ভূত হয় তবে উভয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর মোহাম্মদ এবি নামের একটি আইডি থেকে মন্তব্য, মামলা দ্রুত ট্রাইব্যুনাল আইনে নিষ্পত্তি করার জোর দাবি জানাচ্ছে। মোহাম্মদ আলামিন বলছেন, তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক রায় চাই। যদি বিষয়টি আইনের লঙ্ঘন ঘটে তাহলে চরম শাস্তি দেওয়া উচিত। অসভ্যতার সাথে আপোষ না করা চাই, সে যেই হোক। আর মিথ্যা হলে বাদীকে মিথ্যা মামলা দায়েরের জন্য শাস্তির আওতায় আনা আবশ্যক। এবং এরই মধ্যে নাসির হোসেন তার সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি আসলে পাল্টা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি কিন্তু সারাদিনই আলোচনায় আছে। ঠিক তাই তিতুমির, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে আন্দোলনে নেমে আসে এই শিক্ষার্থীরা। এরপর আজ শিক্ষামন্ত্রীর মধ্যস্থতায় নতুন সিদ্ধান্ত এলো, যদিও ছাত্রাবাস খোলা হবে না বলে জানানো হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নানান মন্তব্য। যেরকম সাইদ চৌধুরী লিখেছেন, কেউ আন্দোলন করে ফল নিয়ে ফেরে, আর কেউ পায় দীর্ঘমেয়াদী সান্ত্বনা। আর আব্দুল্লাহ মামুন বলছেন, তারা অধিভুক্ত বলে পরীক্ষা হবে। এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পোলাপাইন অধিভুক্ত হবার আন্দোলন করে খুব ভালো হবে, তাই না? রুহুল আমিনের মন্তব্য, এ কেমন বিচার বুঝলাম না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কি অপরাধ করলাম? আমাদের চলমান পরীক্ষাগুলো কি নিতে পারে না? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এত শিক্ষার্থীর ভবিষ্যতের কথা কি চিন্তায় রাখার দরকার ছিল না? এরকম মন্তব্য কিন্তু নীলা বেশ কিছু চোখে পড়েছে। এবং সবচেয়ে যেটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে বহুল চর্চিত অনেকেই লিখে থাকেন, সেটা লিখেছেন আজকে জাহিদ হোসেন জনি। বলছেন, দেশে সবকিছুই চলছে, শুধু প্রাণচাঞ্চল্য নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর শামীম আহমেদের মন্তব্য, এদেশে আন্দোলন ছাড়া কিছু হয় না, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আন্দোলন শুরু হোক। এছাড়া সম্প্রতি এক জরিপে যে দেখা গিয়েছে, প্রায় 55% অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না। এটা নিয়েও নানাজনে নানা ধরনের মতামত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে একটা ভিন্নধর্মী খবরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। সেটা হলো ঠাকুরগাঁও থেকে একটা বিলুপ্ত প্রায় নীলগাই উদ্ধার। সীমান্ত এলাকা থেকে মুমূর্ষ প্রায় এই নীলগাইটি উদ্ধার করে বিজিবি। এরপর সেটি বন বিভাগের কর্মকর্তাদের হস্তান্তর করা হয়। জানা যায় যে স্থানীয়রা অনেকেই মারধর করেছে এটাকে এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। এ নিয়ে মোশায়েদ আলী লিখেছেন, যেখানে নীলগাই সংরক্ষণ করা জরুরি সেখানে আমরা হত্যা করি। সত্যি আমরা এক বোকা জাতির সদস্য। অন্যদিকে নুরুল হুদা নামে একজনের মন্তব্য, সমাজে কিছু মানুষ আছে যারা জীবজন্তুকে আঘাত করে নিজেকে সুপারম্যান মনে করে। এরা এটা বুঝে না প্রত্যেকটা প্রাণীরও পৃথিবীতে বাঁচার অধিকার আছে। নাজমুল হুদার মন্তব্য, দুর্লভ বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করা ও তাদের জন্য নিরাপদ বনভূমির ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে জীব বৈচিত্র্য। আর আফিফুর রহমান বলছেন, ইতিপূর্বেও 2টি উদ্ধার হয়েছিল এবং তাদের মাধ্যমে বংশ বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল, কিন্তু একটা অজ্ঞাত কারণে মারা যায় এবং সেই প্রচেষ্টা নস্যাৎ হয়। তবে এবার পাওয়া নীলগাইকে সুস্থ করে বংশ বৃদ্ধির চেষ্টা করা উচিত। তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলোর আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বাংলাদেশে এক গবেষণা বলছে, রাজধানী ঢাকায় কিউলেক্স মশা আগের বছরের তুলনায় প্রায় 4 গুণ বেড়ে গেছে। আর ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ।